আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? অনেক দিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে, তাও আবার অনলাইনে। সুতরাং এই বৈশ্বিক পরিস্থিতির জন্য আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন অতি সত্বর এই মহামারী থেকে আমরা রক্ষা পাই এবং আমাদের প্রত্যেক যে কাজগুলো আছে আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারি। এই দোয়া আমরা আল্লাহর কাছে করি। সবাই বলো আমিন। আমরা আজকে উচ্চতর গণিতের অধ্যায় 3-এর তোমাদের রিকোয়েস্ট মোতাবেক আমরা এই অধ্যায়ের উপর আলোচনা করব। আমি শুরুতেই সবাইকে জয়েন করার জন্য একটু ওয়েট করছি, একটু পরে শুরু করছি। তোমরা সবাই বই, উচ্চতর গণিত বই, খাতা, কলম, পেন্সিল এইগুলো নিয়ে রেডি হও। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছো। আমরা 1-2 মিনিট পরে শুরু করছি, তোমরা সবাই রেডি হও, তারপর শুরু করছি। লেখা দেখা যাচ্ছে তো নাকি? কথা শোনা যায়? আমাকে জানাও লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা। সবাই সালাম দিচ্ছে, সবাইকে একসাথেই বলছি ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই আমি আরও কিছু কথা বলে নিই। তোমরা 3য় অধ্যায়ের কথা বলেছিলে যে 3য় অধ্যায় স্যার পড়ানোর জন্য, কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু 3য় অধ্যায়ের উপপাদ্যগুলো আমরা পড়ে ফেলছিলাম। লম্ব বিক্ষেপ, তারপরে পিথাগোরাসের বিস্তৃতি, যেগুলা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এগুলো কিন্তু পড়ে ফেলছিলাম। তারপরেও যদি আজকে পড়াতে হয় তোমরা জানাও যে স্যার এই উপপাদ্যগুলোও লাগবে, দেন আপনি এক্সট্রা শুরু করেন। আর তোমরা আরেকটা জিনিস, ওই হয়তো অনেকেরই আইডি বাবা মার নামে, তোমরা যাই আমাকে জিজ্ঞাসা করো না কেন, কমেন্টস করো না কেন, সেগুলো পাশে তোমার নাম লিখে দিবে যে হ্যাঁ আমি অমুক বলছি। যেমন ফাবিহা মিজান সুন্দর করে বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তার আসসালামু আলাইকুমের পরে কিন্তু তার নাম লিখেছে ফাবিহা মিজান। থ্যাংক ইউ ফাবিহা মিজান। হ্যাঁ, উপপাদ্যগুলো কি পড়াবো নাকি সরাসরি এক্সট্রা করাবো বলো? উপপাদ্য কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম, তারপরেও যদি পড়াতে হয় আমি পড়াবো। হ্যাঁ, জুমুর যেমন বলছে না স্যার এক্সট্রা শুরু করেন।
স্যার উপপাদ্যগুলা দিয়ে পড়া শুরু করলে ভালো হয়। উষা উষা বলছে। আবার আদ্রিতা রায় এক্সট্রার কথা বলছে। খন্দকার ফারিয়া আহমেদ বলছে এক্সট্রা শুরু করেন। হ্যাঁ, মুরসালিন এক্সট্রা করেন। আসলে এইভাবে যদি আমরা উপপাদ্য আজকে পড়তে যাই হয়তো এক্সট্রাগুলো শেষ করতে পারবো না। আর যদি আমি এক্সট্রা দিয়ে শুরু করি, আমি এক্সট্রা এই অনুশীলনে ইনশাল্লাহ আজকে শেষ করার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ পারবো। এক্সট্রা করেন দিয়াপাল। না স্যার উপপাদ্য লাগবে না, এক্সট্রা শুরু করেন। সবাই এক্সট্রার পক্ষেই আছো। গুড। আসলে উপপাদ্য আছে তিনটে। একটা হলো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, দ্যাট ইজ উপপাদ্য 3। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, দ্যাট ইজ উপপাদ্য 4। আর একটা হলো উপপাদ্য 5, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। হুম। সবার মতামত পাচ্ছি যে এক্সট্রাগুলোই করানো শুরু করতে বলছো তোমরা। হ্যাঁ, ইশিকাও বলছো না স্যার উপপাদ্য লাগবে না, এক্সট্রা শুরু করেন। হ্যাঁ, রুবাইয়াত হাসান মাহিনও বলছে এক্সট্রা করতে। ওকে, আমরা শুরু করছি। তোমরা সবাই বই নাও সাথে। বই নিয়ে এসছো সবাই? রেডি? আমি এখনই শুরু করব। হ্যাঁ, লম্ব বিক্ষেপটা একটু বোঝাতে বলছে নাবা রাজাপুরি। আমরা হ্যাঁ লম্ব বিক্ষেপ একটু দেখাবোই, আমি তুমি না বললেও দেখাতাম, কেননা ওই এক্সট্রাগুলোতে লম্ব বিক্ষেপের প্রয়োগ আছে। ওকে, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লম্ব বিক্ষেপ। ইংরেজিতে বলা হয় অর্থোগোনাল প্রজেকশন। লম্ব বিক্ষেপ দুই জিনিসের হয়, একটা হলো বিন্দুর লম্ব বিক্ষেপ, একটা রেখার লম্ব বিক্ষেপ। কয় ধরনের লম্ব বিক্ষেপ? দুই ধরনের, একটা রেখার লম্ব বিক্ষেপ আর একটা বিন্দুর লম্ব বিক্ষেপ। বিন্দুর লম্ব বিক্ষেপ কোনটা দেখো, আমরা শুরুতেই পড়তেছি বিন্দুর লম্ব বিক্ষেপ। এই যে একটা রেখা, সে এক্স ওয়াই একটা সমতল, এটার উপর একটা বিন্দু মনে করো এ থেকে এক্স ওয়াই রেখার উপর একটা লম্ব টানলাম এবি। তাহলে এই লম্বের পাদবিন্দু মানে দাঁড়িয়ে আছে এই বিন্দুতে, সুতরাং এটা পাদবিন্দু। সুতরাং একটা রেখার উপর একটা বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুই হবে ওই বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে একটা বিন্দুর দৈর্ঘ্য তো নাই, শূন্য। সুতরাং একটা বিন্দুর লম্ব বিক্ষেপ এর মান কত হবে? শূন্য হবে। আরেকটা হলো একটা রেখার লম্ব বিক্ষেপ, অর্থোগোনাল প্রজেকশন অফ এ লাইন। সেটা কি দেখো, সহজেই আমি বলে দিই, এত বেশি কথা আমি বলছি না। দেখো, এই যে একটা সমকোণী ত্রিভুজ, খুব সহজে বলে দিচ্ছি আমি। এটা সমকোণ, তাহলে এটা সূক্ষ্মকোণ। যেহেতু এটা সমকোণ, তাহলে এটা কি হবে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের কোণার বিন্দু এটা না, দ্যাট ইজ মিনস কৌণিক বিন্দু। সূক্ষ্মকোণের কৌণিক বিন্দু থেকে লম্বের পাদবিন্দু হলো এটা, দেখতে পাচ্ছ সবাই? লম্বের পাদবিন্দু বি। তাহলে এই যে এই দূরত্বটুকু হলো বিসি, এটা হলো এসি এর, অর্থাৎ এই অতিভুজের লম্ব বিক্ষেপ। আবার বলছি আমি, একটা সমকোণী ত্রিভুজের
সহজ ভাষায় মানে সহজে আমি একটা তোমাদের আয়ত্ত করার জন্য বলছি। সূক্ষ্মকোণের কৌণিক বিন্দু দ্যাট ইজ সি হলো সূক্ষ্মকোণের কৌণিক বিন্দু, আর এ বি লম্ব ছিল, লম্বের পাদবিন্দু ছিল বি। সূক্ষ্মকোণের কৌণিক বিন্দু থেকে লম্বের পাদবিন্দুর যে দূরত্ব কত হলো, সিবি বা বিসি। এইটা হলো এইটার লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? এসি এর লম্ব বিক্ষেপ সিবি। আমি রিপিট করছি, বিন্দুর লম্ব বিক্ষেপ একটা রেখার উপর ওই বিন্দু থেকে লম্ব টানলে লম্বের যে পাদবিন্দু, সেই পাদবিন্দু হলো ওই বিন্দুর লম্ব বিক্ষেপ। এটার দৈর্ঘ্য কিন্তু 0। তুমি এটার থেকেই দেখো। আর রেখার লম্ব বিক্ষেপের ক্ষেত্রে একটা ত্রিভুজের সূক্ষ্মকোণের কৌণিক বিন্দু থেকে লম্বের পাদবিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব হলো এই অতিভুজের লম্ব বিক্ষেপ। এখন কত হলো বিক্ষেপ? সিবি। এই রেখাকে টেনে, এই এসি রেখাকে টেনে যদি তুমি এবি রেখার সাথে মিলিয়ে দাও, তাহলে এবি আর এসি রেখা একই হয়ে গেল না? তাহলে দৈর্ঘ্য সিবি এর মান 0 হয়ে গেল না? দ্যাট ইজ সি বিন্দুতে তো বি বিন্দুতেই পৌঁছিল। এই জন্য যে আমরা এখান থেকে যে শিক্ষাটা নিয়েছি, কোনো সমতলের উপর কোনো বিন্দুর উপর থেকে ওই সমতলে একটা রেখার লম্ব টানলে লম্বের পাদবিন্দু যেমন লম্ব বিক্ষেপ ছিল, ঠিক একইভাবে এইটাকে যে টেনে তুমি এখানে নাও, তাহলে সেই ক্ষেত্রে লম্ব বিক্ষেপের মান কত হবে? 0 হবে। তখন সি আর বি এর দূরত্ব থাকবে না। বিষয় পরিষ্কার কিন্তু কিনা তোমাদের? ওকে, বুঝছো সবাই? আবার বলছি আমি, সূক্ষ্মকোণের কৌণিক বিন্দু থেকে লম্বের পাদবিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব হলো এই অতিভুজের লম্ব বিক্ষেপ। তাহলে এসি এর লম্ব বিক্ষেপের মান কত? সিবি বা বিসি। ওকে, তাহলে লম্ব বিক্ষেপ আমরা পড়লাম। লম্ব বিক্ষেপ আসলে এই অধ্যায়ে হলো লম্ব বিক্ষেপ সম্পর্কে আমরা ধারণা নিব। পিথাগোরাসের যে বিস্তৃতিগুলো আছে, উপপাদ্য 3 এবং উপপাদ্য 4, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্য প্রমাণ করব, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করব, এবং ভরকেন্দ্র লম্ববিন্দু, এটা আমরা পরের অধ্যায় অর্থাৎ পরের অনুশীলনীতে 3.2-এ আমরা শুরু করব। আপাতত আমরা 3.1-এ লম্ব বিক্ষেপের সাহায্যে কাজগুলো করব। ওকে, আমরা শুরু করছি এক্সট্রা দিয়ে। তার আগে একটা জিনিস দেখো, আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা তোমাদের একটু জানিয়ে নেই, জিনিসটা মনে আছে কিনা সবার। দেখো, এটা হলো মধ্যমা, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা। এবিসি ত্রিভুজের মধ্যমাকে এডি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হলো এটা, এবি বাহু আর এসি বাহু এই দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে বাহু বাকি থাকলো কোনটা? এটা অপরটাকে বিসি। বিসি এর অর্ধেক, যেহেতু এডি মধ্যমা, তাহলে অর্ধেক হয় বিডি না হয় সিডি। তাহলে বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ মধ্যমাকে এডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান হইল অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। মনে আছে সবার? ওকে, এটা হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটাও মনে আছে তোমাদের নাকি দেখাবো? ওকে, আমরা শুরু করলাম এক্সট্রা। দেখো এখানে কিভাবে আমরা শুরু করছি এটা খেয়াল করো। উপপাদ্যর আগে একটা সম্পর্ক, এই এক্সট্রার আগে একটা সম্পর্ক আছে। তোমরা পেজ নাম্বার 69 বের করো। 69 বের করছো? পেজ নাম্বার 69। ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয়। সম্ভবত এটা পড়ানোর সুযোগ হয়েছিল না ক্লাসে, মনে হয় আমার। এই জন্য এটা দিয়ে শুরু করছি। একটা ত্রিভুজের
বাহু এবং মধ্যমা যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা প্রমাণ করব। এটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক এটার সাহায্যে আমরা অনুশীলনীর 7 নাম্বার এক্সট্রাটাও এটার সাহায্যে আমরা প্রমাণ করব। সুতরাং একই সাথে আমরা দুইটা কাজ করব। প্রথমে আমরা এই বাহু এবং মধ্যমার সম্পর্কটা দেখাবো। দেখো, এই একটা ত্রিভুজ, মনে করো এবিসি একটা ত্রিভুজ, এটার একটা মধ্যমা হলো এডি, আর একটা মধ্যমা হলো বিই, আর একটা মধ্যমা হলো সিএফ। দেখতে পাচ্ছ সবাই? এটা হায়ার ম্যাথের অনুশীলনী 3.1-এর আগের যে বাহু এবং মধ্যমার মধ্যে একটা ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক আছে, এটা আমরা প্রমাণ করব। অধিকাংশ সময় বোর্ড পরীক্ষায় এটা আসে, আমাদের এই জন্য খুব গুরুত্বের সাথে পড়তে হবে। এই সম্পর্কটা হলো 3 প্লাস AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল 4 AD প্লাস BE স্কোয়ার প্লাস CF স্কোয়ার। অর্থাৎ বাহুগুলার বর্গের সমষ্টির 3 গুণ মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণের সমান। বাংলা ভাবে বললাম আমরা। আর গাণিতিকভাবে তো বুঝতেই পারছো, এবি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু, তাহলে তাদের বর্গের যোগফলের 3 গুণ, মধ্যমা হলো একটা এডি, আরেকটা বিই, আরেকটা সিএফ, এই যে তাদের বর্গের সমষ্টির 4 গুণের সমান। এটাই হলো বাহু এবং মধ্যমার সম্পর্ক। এটা আমরা প্রমাণ করব। দেখো, আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখো। বইয়ে একটু তোমার আবার বাহু দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে, অত দরকার নয়। ওইভাবে তুমি প্রমাণটা লিখে নাও। আমরা একটু খেয়াল করি। মনে করো এবিসি একটা ত্রিভুজ, মধ্যমা হলো এডি। কি মধ্যমা? এডি। কিছুক্ষণ আগে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য পড়লাম। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি না? দেখো তো ছেলেরা মেয়েরা, ত্রিভুজ এবিসি এ এডি মধ্যমা বলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার 2 বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। কেন এরকম হলো? এই যে এই দুই বাহু আমরা নিলাম, অপর বাহুকে রয়ে গেল বিসি এর অর্ধেক নিলাম আমরা বিডি, এই যে বিডি স্কোয়ার, আর মধ্যমা ছিল এডি স্কোয়ার। তাহলে এদের বর্গের যোগফলের দ্বিগুণের সমান। এটা হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এটা আমরা দিলাম ইকুয়েশন 1। আবার বি যদি মধ্যমা হয়, দেখো বির সাথে কোন কোন বাহু আছে? এটা একটা, বিসি একটা। তাহলে কি হবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস, এই বাহুর অর্ধেক হয় এই, না হয় সি, হয় এই না হয় সি। নিলাম আমরা সি, 2 স্কোয়ার, আর এখানে মধ্যমাকে দেখো, যে আমি আঙ্গুল ধরছি, মধ্যমাকে বিই, মধ্যমা বি, তাহলে বি স্কোয়ার ইকুয়েশন 2। আরেকটা মধ্যমা আমাদের রয়ে গেছে না? সিএফ মধ্যমা হলে দেখো বাহু থাকলো সি বিন্দুর সাথে বাহু কে আছে? এসি আর বিসি। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2 দেখো অপর বাহু কে থাকলো? এবি এর অর্ধেক হয় এফ না হয় বিএফ। নিলাম আমরা এফ স্কোয়ার যোগ মধ্যমাটাকে
CF স্কোয়ার, ইকুয়েশন 3। ক্লিয়ার? নেক্সট দেখো, আমরা 1 2 3 সমীকরণটা যোগ করব। যোগ করলে তোমরা খেয়াল করো, এবি কয়টা থাকলো? একটা, দুইটা, তাহলে 2 অফ এবি, 2 অফ একবারে লিখলাম আমরা কমন নিয়ে 2 অফ এবি। দেখো বিসিও দুইটা, বিসি স্কোয়ার, এসি স্কোয়ারও দুইটা আছে, তাই না? বুঝতে অসুবিধা হচ্ছে? আবার এইদিকে দেখো, ডান দিকে এইটুক যোগ এইটুক যোগ এইটুক, তাই করবো না আমরা? তাহলে আমরা ডিটেলস লিখি, 2 অফ বিডি স্কোয়ার প্লাস 2 অফ এডি স্কোয়ার প্লাস 2 অফ সি স্কোয়ার প্লাস 2 অফ বি স্কোয়ার, রয়ে গেল এটা, যোগ 2 অফ এফ স্কোয়ার প্লাস 2 অফ সিএফ স্কোয়ার। হ্যাঁ, লিখছ? আমি একটু ওয়েট করি, তোমরা লিখো। হ্যাঁ, লিখতে পারছো এটুক? আবার আমি বলছি, দেখো যারা বোঝো নাই, এই 3টা মধ্যমা এখানে উল্লেখ আছে। আমরা এডি মধ্যমা যখন ধরলাম, এই এ বিন্দুগামী মধ্যমা এ, তাহলে এ বিন্দুগামী বাহুকে কে রইল? এ বি আর এসি। তাহলে যে বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু অপর বাহুটা কে রাখলো? বিসি। বিসির অর্ধেককে বিডি, এই যে বিডি স্কোয়ার যোগ এই মধ্যমা থাকলো এডি, এডি তার বর্গের সমষ্টির দ্বিগুণের সমান হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আবার যখন আমরা বি মধ্যমা ধরলাম, এই বি বিন্দুগামী মধ্যমা বি, তাহলে বি বিন্দুগামী বাহুকে কে? একটা এ বি আর একটা বিসি। এই যে এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু অপর বাহু ছিল এসি, তার অর্ধেক হলো এই অথবা সি, যেটাই ধরো তুমি, এই অথবা সি। এই যে আমরা লিখছি সি স্কোয়ার যোগ মধ্যমা হলো বি, বি স্কোয়ার। তুমি এখানে কিন্তু এইও নিতে পারতে, অসুবিধা নাই। আবার আরেকটা মধ্যমা যেহেতু সিএফ, সিএফ যেহেতু মধ্যমা, সি বিন্দুগামী মধ্যমা হলো সিএফ, তাহলে সি বিন্দুগামী বাহুকে কে? একটা এসি আর একটা বিসি। এই যে এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু অপর বাহু এখানে কে? এবি। এবি এর অর্ধেক হয় বিএফ, না হয় এফ। আমরা নিলাম কত? এফ স্কোয়ার যোগ মধ্যমা যেহেতু সিএফ, তাহলে সিএফ স্কোয়ার, এটার যোগফলের দ্বিগুণের সমান এটা। আর এই 1 2 3 সমীকরণ জাস্ট যোগ করলাম, আর এখানে আর কিছুই না। লেখা শেষ ফারিহা? ওকে। আমরা লেখার পর দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রমাণটা করব কি? এ বি এস সি বিসি আছে, এডিবি সিএফ আছে। ওকে, বাম পাশে আমাদের কোনো প্রবলেম নাই, এ বি বি সি এসি আছে। লাল গাড়িতে আমি দেখাইলাম, দেখো এদিকে আছে কত? এইটা এডি বি সিএফ, এইগুলো মধ্যমা না, বাট এইগুলো তো মধ্যমা না। তাহলে এইগুলো আবার কনভার্ট করতে হবে এ বি বি সি এসিতে। কীভাবে কনভার্ট করব দেখো, আমরা লিখি, বা আমরা 2 দ্বারা গুণ করবো উভয় পক্ষকে। 2 দ্বারা গুণ করলে এখানে কি হবে? 2 2 4, 4 অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এখানে কত হবে? 4 বিডি স্কোয়ার, 4 এডি স্কোয়ার, 4 সি স্কোয়ার, 4 বি স্কোয়ার যোগ 4 এফ স্কোয়ার প্লাস 4 সিএফ স্কোয়ার। জাস্ট 2 দ্বারা গুণ করছে, আর কিছুই না এখানে। তোমরা লিখো সবাই, আমি অপর পেজে যাব। লেখা শেষ কিনা? আরে নেক্সট ক্লাস কবে হয় ওইটা পরে জানো, আগে এটা পড়ে নাও। ওই যে সিফাত জিজ্ঞাসা করছে, স্যার নেক্সট ক্লাস কবে হবে?
এটা লেখা শেষ, 2 দ্বারা গুণ করছি স্রেফ। আমি পেজ উল্টালাম, লেখা শেষ। আদ্রিতা রায়া লিখছে জি স্যার, আর আফাজাত লেখা শেষ জি স্যার। ওকে, এখন খেয়াল করো বাম পাশের কাজগুলো দেখো কি কি আছে। এটা আমাদের ওইভাবেই অগ্রসর হতে হবে। বাম পাশে ঠিক আছে, আমরা লিখলাম 4 অফ এবি স্কোয়ার বিসি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল। ডান পাশে খেয়াল করো, আমি আগেই বলছিলাম যেগুলা চেঞ্জ হবে না সেগুলো একদিকে রাখি। এই যে 4AD 4B 4CF, দেখো তো যেটা প্রমাণ করতে বলছে যে 4AD স্কোয়ার বি স্কোয়ার CF স্কোয়ার আছে না, তাহলে এই গোল চিহ্ন যেগুলো দিয়ে রাখলাম এগুলোর কোনো পরিবর্তন নাই। সুতরাং এই তিনটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ 4BD স্কোয়ার 4C স্কোয়ার 4AF স্কোয়ার। তোমরা খেয়াল করো চিত্রের দিকে তাকাও, চিত্রে শো করছি আমি। যেহেতু এডি মধ্যমা ডিবিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি কার অর্ধেক? বিডি বাহু কার অর্ধেক হবে? বিসি বাহুর অর্ধেক। তাহলে বিসি বাহু কার দ্বিগুণ হবে? বিডি এর দ্বিগুণ হবে। আবার বলছি, ডি বিন্দু তো বিসি এর মধ্যবিন্দু ছিল, তাহলে বিডি কার অর্ধেক? বিসি এর অর্ধেক। ঠিক একইভাবে বিসি কার দ্বিগুণ? বিডি এর দ্বিগুণ। সবাই বুঝছো কিনা এখানে? তাহলে বিসি ইকুয়াল টু কী হবে? 2BD হবে। একইভাবে এসি ইজ ইকুয়াল টু 2C হবে, কিংবা 2AF এই হবে। আবার এবি ইজ ইকুয়াল টু 2AF হবে। এইটুক কারো সমস্যা আছে কিনা? হ্যাঁ, শাহরিয়া শান্ত বলছে বুঝছি। তাহলে আমরা অগ্রসর হই। তাহলে বিসি সমান কি লিখতে পারবো? 2BD। এবি সমান কি লিখতে পারবো? 2AF। এসি সমান কি লিখতে পারবো? 2C 2C। বিসি বাহুর হাফ হলো বিডি। বিসি বাহুর হাফ যদি বিডি হয় তাহলে বিসি সমান 2BD না? তুমি যদি আমার অর্ধেক হও তাহলে আমার সমান তোমার মতো দুইটা না? তাহলে বিসি বাহুর অর্ধেক হলো বিডি, তাহলে বিসি সমান 2BD। ওকে, তাহলে দেখো এই যে একটা জিনিস আমরা ওইদিকে লিখে নেই। 4AD স্কোয়ার লিখলাম, 4B স্কোয়ার লিখলাম, 4CF স্কোয়ার লিখলাম। আমরা ওই মধ্যমাগুলো লিখে নিলাম। আর এখানে যে গোল চিহ্ন দিয়ে রাখছি কি? 4AD স্কোয়ার। তোমরা এক একজনে বলো তো 4AD স্কোয়ার সমান কি লিখতে পারি? 2AD হোল স্কোয়ার। 4B স্কোয়ার সমান কি লিখতে পারি? 2B হোল স্কোয়ার। না সরি আমি ভুল বলছি। বিডি সমান কি লিখতে পারি? 2BD সমান 2BD হোল স্কোয়ার সমান বিসি স্কোয়ার। 2C হোল স্কোয়ার সমান এসি স্কোয়ার। 4AF স্কোয়ার সমান লিখতে পারবো না? 2AF স্কোয়ার। 2AF হোল স্কোয়ার। আবার বলছি দেখো, এটা তো মধ্যমা রয়েই গেল, এটার কোনো পরিবর্তন নাই। আমরা পরিবর্তন করব 4BD স্কোয়ার 4C স্কোয়ার 4AF স্কোয়ার। এই 4BD স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 2BD হোল স্কোয়ার লিখতে পারি কিনা? 2BD হোল স্কোয়ার। 2BD হোল স্কোয়ার মানে কি? বিসি স্কোয়ার। বুঝতে পারছো সবাই? একইভাবে 2C হোল স্কোয়ারে দেখো কলম দিয়ে ধরছি যেখানে, 2C হোল স্কোয়ার মানে কি? এসি হোল স্কোয়ার। 4CF স্কোয়ার লেখা আছে না, 4AF স্কোয়ার লেখা আছে, এখানে লিখতে পারি আমরা 2AF হোল স্কোয়ার, দ্যাট ইজ এবি স্কোয়ার। বুঝতে পারছো সবাই? ওকে, দেখো প্লাস
আমরা লিখলাম 2BD হোল স্কোয়ার, আমরা লিখছি 2C হোল স্কোয়ার যোগ 2F হোল স্কোয়ার। কীভাবে লিখলাম দেখো, এই যে 4BD স্কোয়ারকে আমরা লিখেছি কি 2BD হোল স্কোয়ার, 4C স্কোয়ারকে লিখছি 2C হোল স্কোয়ার, 4F স্কোয়ারকে লিখছি 2AF হোল স্কোয়ার। আমরা দেখো এই যে এখানে লিখেছি, একটু অন্য পেজে চলে গেছে, একটু লিখে নাও তোমরা। লিখেছো কিনা? ওকে, দেখো और 4 of AB স্কোয়ার BC স্কোয়ার AC স্কোয়ার ইকুয়াল, দেখো তো ছেলেমেয়েরা, এই যে 4AD স্কোয়ার 4B স্কোয়ার 4CF স্কোয়ার, আমরা এইটুকে 4 কমন নিতে পারি। হ্যাঁ, কমন নিয়ে নিলাম। আমি যেভাবে লিখলাম 4AD স্কোয়ার B স্কোয়ার CF স্কোয়ার। আমি আবার দেখাচ্ছি, দেখো এই তিনটার মধ্যে আমি 4 কমন নিলাম, এইভাবে লিখলাম। এখন তোমরাই বলবে 2BD হোল স্কোয়ার, 2BD মানে কি BC, 2BD মানে কি BC, তাহলে 2BC হোল স্কোয়ার মানে কি BC স্কোয়ার। 2C মানে কি, চিত্রের দিকে তাকাও, আবার দেখাচ্ছি চিত্র দেখো, 2C মানে কি AC, তাহলে AC হোল স্কোয়ার মানে AC স্কোয়ার। এই যে আমরা AC স্কোয়ার লিখলাম। আর 2AF হোল স্কোয়ার মানে 2AF মানে কি AC AB, 2AF মানে কি AB। দেখো চিত্রের দিকে আবার তাকাও, AF হলো এটুক, তাহলে 2AF হলো AB এর সমান, তাহলে AB হোল স্কোয়ার মানে কি AB স্কোয়ার, AB স্কোয়ার। লিখছো সবাই? ইয়েস স্যার। ওকে, দেখো এখন এই যে BC AC AB এখানে কয়টা করে আছে? একটা করে না? এটা আমরা বাম পাশে যদি পক্ষান্তর করি তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে। এখানে আছে 4টা করে AB স্কোয়ার BC স্কোয়ার AC স্কোয়ার, একটা করে বাদ গেলে কত থাকবে? কত থাকবে বলো তো? 3 থাকবে। তাহলে আমরা সাইড চেঞ্জ করি, or 4 of AB স্কোয়ার BC স্কোয়ার AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার BC স্কোয়ার AC স্কোয়ার, আর ডান পাশে কি রয়ে গেছে আমাদের? AD স্কোয়ার B স্কোয়ার CF স্কোয়ার, ডান পাশে রয়ে গেছে না এটা? এখন ফাইনালি আমরা কি লিখবো বলো তো? 4AB স্কোয়ার 4BC স্কোয়ার 4AC স্কোয়ার থেকে একটা একটা বাদ গেলে কয়টা করে থাকবে বলো? 3টা করে থাকবে, অর্থাৎ 3 of AB স্কোয়ার BC স্কোয়ার AC স্কোয়ার ইকুয়াল 4 of AD স্কোয়ার B স্কোয়ার CF স্কোয়ার। এইটাই হলো বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্কের প্রমাণ। এটা পরীক্ষায় আসে, আমরা এইভাবে এটা প্রমাণ করব। লিখছো সবাই? হ্যাঁ, 3টা করে থাকলো। অঙ্কন ভৌমিক বলছে আরাফাজার 3টা। তোমরা এখানে কমেন্টসের চাইতে ইয়েস হ্যাঁ বুঝছি স্যার, তোমরা খাতায় লিখে ফেলো সাথে সাথে। মোবাইলে লিখতে সময় লেগেই যায়, ওই সময়টা খাতায় লিখে ফেলো, বলো শুধু ইয়েস বলো। তাহলে আমরা বাহু এবং মধ্যমার সম্পর্ক পড়ে ফেললাম, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটার মাধ্যমে তোমার সিকিউতে যেমন কাজে লাগবে, বহু নির্বাচনী প্রশ্নেও অনেক বহু নির্বাচনী প্রশ্ন এই তত্ত্ব ব্যবহার করে তোমার অনেক বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তোমাকে করতে হবে। এবং এটা করে আমরা সামনে আগে এগোচ্ছি, আরও কিছু কাজ আমাদের আছে, আমরা দেখাবো সেটা। হ্যাঁ ছাত্ররা, যদি এইটা আমাদের সমকোণী ত্রিভুজ হইতো তাহলে কি হইতো? সমকোণী ত্রিভুজ হইলে মনে করো এ বি কোণটা যদি সমকোণ হইতো,
বি কোণটা সমকোণ হলে তাহলে এটা এসি অতিভুজ, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার না? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস কি হইতো? বিসি স্কোয়ার। তো আমরা এই যে এবি স্কোয়ার জায়গায় এই যে আমাদের যেহেতু সমকোণ এটা, তাহলে এবি স্কোয়ার বিসি স্কোয়ার সমান কি বসাতে পারবো? এসি স্কোয়ার। তাহলে এই যে এই এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার আমরা আরেকটা বসাতে পারবো। ঠিক আছে, আমরা একটু পরে এটা দেখতেছি, আমরা একটা সিকিউ লিখে দিব, সেখানে এটার প্রয়োগ আমরা দিব। তোমরা আপাতত এই বাহু মধ্যমার সম্পর্কটা আমরা শিখলাম। আমরা ঠিক এইটার পরবর্তীতে আমরা যাব 7 নাম্বার এক্সট্রায়, আর সামান্য কিছু কাজ করলে আমার 7 নাম্বার এক্সট্রা কমপ্লিট হবে এই তত্ত্ব ব্যবহার করে। কয় নাম্বার এক্সট্রায় যাচ্ছি আমরা? 7 নাম্বার। 7 নাম্বার এক্সট্রা করার সময় এইটুক প্লাস আর বাকিটুকু যা আমি লিখব, আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? 7 নাম্বার এক্সট্রায় যেটা আছে এইটুক লিখতে হবে আগে, লিখার পর আর 3-4 লাইন অতিরিক্ত যোগ করতে হবে। সেই যোগটা আমি একবারে এখানে দেখাই দিচ্ছি, এই জন্য 7 নাম্বারটাই আমরা শুরু করতে যাচ্ছি। নাম্বার কত? 7, মানে এটা প্লাস আর কিছু। ওকে, ফাইন। 7 নাম্বারে দেখো মধ্যমার সময় এখানে একটু অতিরিক্ত কথা বলা আছে। মধ্যমার সমূহ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। মধ্যমার সমূহ পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে? জি বিন্দু। আগে কিন্তু আমার চিত্রে জি বিন্দুর উল্লেখ ছিল না, কোন বিন্দুতে ছেদ করছে আমার ওইটার দরকার পড়ে নাই। যখন 7 নাম্বার এক্সট্রা আসবে তখন আমরা যখন এটা ডিটেলস করব তখন এখানে জি বিন্দু দিয়ে দিব। সবাই বুঝছো কি না? তখন আমরা জি বিন্দু এখানে দিয়ে দিব। হ্যাঁ, তখন বলবো ত্রিভুজ এবিসি এর এডি বি এবং সিএফ মধ্যমাত্রয় পরস্পরকে কি বিন্দুতে ছেদ করছে? জি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? 7-এর সময় তাহলে 7ই মনে করে এখান থেকে আবার শুরু করলাম। যখন 7 আসবে তখন জি বিন্দু আবার বলছি আমি কীভাবে লিখব, যে এবিসি ত্রিভুজের এডি বি এবং সিএফ মধ্যমাত্রয় পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে 7 নম্বরে যেটা আছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 3 অফ জিএ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। 7 নম্বর দেখেছো তো সবাই? ওকে, আমরা 7 নাম্বার দেখো শুরু করি। 7, তাহলে চিত্র তো আগেরটাই। এই যে একটা মধ্যমা, এই যে আর একটা মধ্যমা, এই যে আর একটা মধ্যমা, এই এডি মধ্যমা, বি আর একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা। এরা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করছে? জি বিন্দুতে ছেদ করছে। আমি লাল কালিতে লিখলাম, দেখো মধ্যমসমূহ কি বিন্দুতে ছেদ করছে? জি বিন্দুতে। হ্যাঁ, তোমাদের একটা জিনিস আমি এখন জানাবো, সেটা এই পরের অনুশীলনীতে লাগে। একটা ত্রিভুজের মধ্যমা সমূহ ছেদ বিন্দু যেটা, সেটাকে বলা হয় ভর কেন্দ্র। সেটাকে কি বলা হয়? ভর কেন্দ্র। আবার বলছি, একটা ত্রিভুজের মধ্যমা সমূহ যে বিন্দুতে ছেদ করে সেটাকে কি বলা হয়? ভর কেন্দ্র। আর মধ্যমা সমূহ পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ এইটুক 2 ভাগ, এইটুক 1 ভাগ। এইটুক কয় ভাগ? 2 ভাগ, এইটুক 1 ভাগ। আবার বলছি, মধ্যমা সমূহ কি বিন্দুতে ছেদ করছে? জি বিন্দু। মধ্যমা সমূহ পরস্পরকে কি কত অনুপাতে ছেদ করে? 2:1 অনুপাতে। সবাই বুঝছ? মধ্যমা সমূহ পরস্পরকে 2:1 ছেদ করে। ওকে, তাহলে এজি ইস টু জিডি ইজ ইকুয়াল টু 2:1 হবে। ওকে, আমি আবার বলছি, এই 7 নাম্বার এক্সট্রা আসলে ওই বাহু মধ্যমার যে সম্পর্ক ওইটা পুরাপুরি আমরা প্রমাণ করব। ওইটুক প্রমাণ করার পর
এই যে অতিরিক্ত যা লিখতে হবে সেটা আমরা এই যে প্লাস আকারে এখানে দিয়ে দিচ্ছি। সবাই বুঝতে পারছো তো? ওকে, দেখো আমরা আগেই বললাম যে মধ্যমা সহগ পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? 2:1 অনুপাতে। ওকে, ইয়েস স্যার, 2:1 অনেকে বলছো, তাহলে আমি আর এটা লিখলাম না, তোমরা এখানে লিখে নিও যে আমরা জানি ত্রিভুজের মধ্যমা সমূহ পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বাংলায় লিখে নিবা। অতএব দেখো এজি অনুপাত জিডি ইজ ইকুয়াল টু 2:1 না, or AG by GD is equal to 2/1, or GD by AG is equal to 1/2। ব্যস্তকরণ করলাম, ব্যস্তকরণ করছি আমরা এখন, or AG plus GD by AG is equal to 1 plus 2 divided by 2। এটা যোজন করলাম, যোজন তোমাদের আগে জানানো হয়েছিল, আমার বিশ্বাস তোমরা এটা সবাই জানো। যোজন পদ্ধতিটা কি? যোজন মানে এডিশন, মানে যোগ, লব যোগ হর। এই যে লব এটা, হর এটা, তাহলে লব যোগ হর ডিভাইডেড বাই লব থাকলো। এই লব ছিল 1 plus 2 ডিভাইডেড বাই 2। তাহলে এজি আর জিডি, চিত্রের দিকে তাকাও, এজি আর জিডিতে কি হয়? এডি হয়। আবার বলছি, এজি প্লাস জিডিতে কি হয়? এডি হয়। তাহলে আমরা এখান থেকে লিখি অর এডি বাই এজি ইকুয়াল টু 3/2, অর বজ্রগুণন করো 2AD ইজ ইকুয়াল টু 3GA। এজি যে কথা, জিও সেই একই কথা। জি আকারে লিখলাম কেন? বইয়ে দেখো জিএ স্কোয়ার আছে, এই জন্য জি আকারে লিখলাম। এজিও যা, জিও তাই। ওকে, বুঝতে পারছো সবাই? অতএব আমরা যদি এটাকে বর্গ করি, 4/AD স্কোয়ার 9/GA স্কোয়ার। কোনো অসুবিধা আছে? বর্গ করলাম, স্রেফ বর্গ। যোজন বিয়োজন না, শুধু যোজন। এখানে যোজন বিয়োজন হলে লব বিয়োগ হর হইতো, লব বিয়োগ হর তো আমরা করি নাই নিচে, শুধু যোজন করছি। এই অঙ্কন ভৌমিক, যোজন বিয়োজন বলছো কেন? এখানে তো শুধু যোগ করছি, যোজন। বুঝতে পারছো? যদি বিয়োজন করতাম তখন আমরা যোজন বিয়োজন বলতাম। এটা হলো পদ্ধতির নাম হলো যোজন, অনলি যোজন। তাহলে এটা করে 2AD 3GA হলে আমরা বর্গ করলাম, বর্গ করে 4AD স্কোয়ার ইজ ইকুয়াল টু 9GA স্কোয়ার। এইটা আমরা ইকুয়েশন 1 দিলাম। ওকে, দেখো এখন একটা জিনিস খেয়াল করো, এই পুরাটার বর্গের 4 গুণ, মানে এডি এর বর্গ। আমি যে দেখো মোটা করে দাগ দিচ্ছি, এডি এর বর্গের 4 গুণ। এই জি এর বর্গের 9 গুণের সমান না? জি এর বর্গ মানে জি স্কোয়ার। বুঝতে পারছো? একইভাবে মধ্যমা, যখন এডি মধ্যমা ছিল তার বর্গের 4 গুণ, এই ভরকেন্দ্র থেকে জি এর বর্গের 9 গুণের সমান। তাহলে এখানে মধ্যমা যখন বি হবে, খেয়াল করে যে আবার মোটা করে আমি দাগ দিলাম লাল কালি, অনুরূপভাবে 4B স্কোয়ার ইজ ইকুয়াল টু 9GB স্কোয়ার। এই যে পুরা মধ্যমার বর্গের 4 গুণ, এই যে এইটুকের বর্গের 9 গুণের সমান। ইকুয়েশন 2। ঠিক একইভাবে আবার মধ্যমা যখন সিএফ হবে, দেখো যে আবার মোটা করে দাগ দিলাম আমি লাল কালিতে,
এইটার বর্গের 4 গুণ অর্থাৎ 4 অফ CF স্কোয়ার 9 অফ GC স্কোয়ার 9 অফ GC স্কোয়ার ইকুয়েশন 3 ইকুয়েশন 3 ক্লিয়ার সবার কাছে দেখো তাহলে আমরা ক্লিয়ার কিনা ওকে ফাইন এখন খেয়াল করো তোমরা এই যে কিছুক্ষণ আগে আমরা যে বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক বের করছি খেয়াল করো 3 অফ AB স্কোয়ার BC স্কোয়ার AC স্কোয়ার AD স্কোয়ার B স্কোয়ার CF স্কোয়ার মনে করো এটা একটা সমীকরণ নাম্বার দেওয়া থাকলো সে এ তুমি অক্ষরই দাও আর যে কোনো দাও নাম্বারই দাও 3 দিয়ে দাও বা 4 দিয়ে দাও যে কোনো একটা নাম যেহেতু এখানে 1 2 3 দিছি আমরা এখানে 1 2 3 না দিলেও হয়তো এখানে দরকার নাই এরপর বাদ দাও এটার আমরা 4 নাম্বার দিই এটার কয় নাম্বার দিব 4 নাম্বার সমীকরণ এটার কয় নাম্বার সমীকরণ দিলাম বাহু মধ্যমার সম্পর্ককে 4 নাম্বার সমীকরণ দিলাম এই 4 নাম্বার সমীকরণে অবজার্ভ করো তোমরা দেখো 4 অফ AD স্কোয়ার আছে 4 অফ B স্কোয়ার আছে 4 অফ CF স্কোয়ার আছে কি না আবার বলছি 4 অফ AD স্কোয়ার আছে এটা গুণ করলে 4 অফ B স্কোয়ার গুণ করলে 4 অফ CF স্কোয়ার আছে না তাহলে তুমি লেখো 4 নং হতে পায় 4 নং হতে 3 অফ AB স্কোয়ার BC স্কোয়ার AC স্কোয়ার ইকুয়াল টু 4 অফ আমরা গুণ আকারে লিখলাম ওখানে কমন নেওয়া ছিল এখানে গুণ করে আলাদা করে লিখে ফেললাম ওকে और 3 অফ AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার দেখো 4 অফ AD স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি দেখো লাল কালি গোল চিহ্ন দিলাম কি লিখতে পারি 9GA স্কোয়ার আবার 4 অফ B স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি 9 অফ GB স্কোয়ার কি লিখতে পারি 9 অফ GB স্কোয়ার একইভাবে দেখো 4 অফ CF স্কোয়ার সমান কি লিখতে পারি 9GC স্কোয়ার ওকে এখন বোধহয় তোমরা পারবে এখানে 9 কমন নিলে 3 দ্বারা ভাগ করলে তো হয়ে গেল 3 অফ AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কমন নিলে GA স্কোয়ার GB স্কোয়ার GC স্কোয়ার এখন 3 দ্বারা ভাগ করো অতএব AB স্কোয়ার BC স্কোয়ার AC স্কোয়ার 3 অফ GA স্কোয়ার GB স্কোয়ার GC স্কোয়ার কি প্রমাণ কমপ্লিট হলো অর্থাৎ বাহু মধ্যমার সম্পর্কের প্রমাণ আমরা একসাথে কিন্তু দুইটা কাজ করলাম বেশ বড় এই এক্সট্রাটা এখানেও বড় বাহু মধ্যমার সম্পর্কটা একটু ঝামেলার ছিল সেগুলোও তোমাদের দেখাইলাম সুতরাং একই সাথে আমরা দুইটা কাজ করলাম ওকে কোনো অসুবিধা আছে কিনা দেখো বুঝতে অসুবিধা হলে জানাও এখানে জাস্ট মান বসানো আর কিছুই না এই 4BD স্কোয়ারের জায়গায় 9G স্কোয়ার বসিয়ে এখানে জাস্ট 3 দ্বারা ভাগ করেছি ভাগ করার পর কমপ্লিট লেখা শেষ নাভা রাজাপুরী ওকে তাহলে আমরা এখানে এই দুইটা করলাম এরপরে আমরা যাচ্ছি অন্য এক্সট্রায় আমরা যেতে পারি আরেকটায় বুঝছো কিনা সবাই ওকে আমরা যাচ্ছি আরেকটায় এই ছেলেমেয়েরা শোনো
1 2 3 4 এই এক্সারসাইজটা আমি ক্লাসে খুব ভালোভাবে করে দিয়েছিলাম, আমার যথেষ্ট খেয়াল আছে। দেখো ঠিক কিনা। 1 2 3 4, এরপরেই বন্ধ হয়ে গেল। 5 6 হাত দিতে পারি নাই, 7 তো এখন করাইলাম। দেখো কথা ঠিক আছে কিনা। 1 2 3 4 দুইটা সেকশনেই আমি করিয়েছিলাম। হ্যাঁ, সবাই স্বীকৃতি দিচ্ছ, হ্যাঁ করে দিয়েছিলেন স্যার। জি স্যার, ইশিকাও বলছে। জি স্যার। না, উষা বলছে। ইয়েস স্যার। খুরশিদ। খুরশিদ আলমকে তোমার বাবার নাম নাকি কি আমি বুঝলাম না, এই জন্য তোমাদের কমেন্টের পরে কিন্তু নাম লিখে দিতে বলছিলাম আমি। রাহাত সরকার, জি স্যার। প্রতীক ইসলাম, জি স্যার। ওকে, আমরা তাহলে এখন 5, যেহেতু 1 2 3 4 আমরা করে ফেলছিলাম, এখন আমরা 5 6 করব। 5 6 করে আমি সিকিউ প্রশ্ন লিখে দেব, সেগুলো সলভ করলে মোটামুটি এই চ্যাপ্টার শেষ হবে ইনশাল্লাহ। তো আমরা এখন যাচ্ছি 5 আর 6-এর মধ্যে। তাহলে আমরা একই সাথে বাহু মধ্যমার সম্পর্ক শিখলাম, আর 7 নাম্বার এক্সট্রাটা বাহু মধ্যমার সম্পর্কের সাহায্যে আমরা 7 নাম্বার এক্সট্রা খুব সহজে করে ফেললাম। এখন আমরা যাচ্ছি 5 নাম্বারে। দেখো 5 কি বলছে পড়ো। বইয়ের মধ্যে দেখো, সবাই মনোযোগ থাকতে হবে। উপকরণ হলো তোমার বই। এখানে আমি তো জাস্ট দিক নির্দেশনা দিচ্ছি তোমাকে। বইয়ের দিকে তাকাও ভালো করে, আমার কথাগুলো শোনো, আর আমি কি লিখছি সেটা অবজার্ভ করো, অটোমেটিক্যালি পেরে যাবে। দেখো এবিসি ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হতে পারে। আবার ভেবো না সমবাহু ত্রিভুজ, ভেবো না সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? যে কোনো ত্রিভুজ এটা। এই এবিসি ত্রিভুজ পি এবং কিউ বিন্দুতে, এই বিসি বাহু, কে কোন বাহু? পি এবং কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়। দেখো ভালো করে খেয়াল করো। বিসি বাহু পি আর কিউ বিন্দুতে সমান 3টি অংশ, বিপি সমান পি কিউ সমান সি কিউ। তাহলে তারপরে বলবা এটা যোগ করব, এইটাও আমরা যোগ করব। হ্যাঁ, তাড়াতাড়ি চিত্র আঁকো, এটা করতে হবে কিন্তু। করো, করার পর দেখো একটা জিনিস যখন নিজে হাতে লিখবে তখন অটোমেটিক্যালি সেটা দেখবে যে কিছু ত্রুটি থাকলেও তোমার লেখার মাধ্যমে সেটা বোঝা হয়ে যাবে, বুঝতে পারবে ইনশাল্লাহ। এখন আমরা আসি, কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে আমাদের এখানে দেখো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। দেখো বিশেষ নির্বাচনটা কিভাবে বলবে একটু আছে, দেখো আমি বলে দিচ্ছি। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়েছে। এ কমা পি এবং এ কমা কিউ যোগ করে প্রমাণ করতে হবে যেটা, কারণ এপি বাহু তো তোমার বইয়ে উল্লেখ ছিল না, চিত্রে উল্লেখ ছিল না, এ কিউ উল্লেখ ছিল না। তাহলে যোগ করে তো তুমি এপি আর এ কিউ পেলে, এই জন্য বিশেষ নির্বাচনে এটা ওই কথাটা বলে দিতে হবে। আবার বলছি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়েছে। এ কমা পি এবং এ কমা কিউ যোগ করে প্রমাণ করতে হবে যে এই যে আন্ডারলাইন যেটা করলাম আমরা সেটা। ড্র করা শেষ ইশিকা? স্যার আঁকা শেষ।
ওকে, সবাই আঁকো। আঁকলে দেখবে যে ওয়ান টাইম মানে একবারই তোমার শেখা হয়ে যাবে। দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করি একটু অবজার্ভ করো। প্রমাণ, দেখো পি এবং কিউ বিন্দুতে বিসি বাহু কয় অংশে বিভক্ত হয়েছে? কয় অংশে? 3 অংশে। 3 অংশ, শুধু 3 অংশে বিভক্ত হয়েছে? সমান 3 অংশে বিভক্ত হয়েছে। তাহলে বিসি রেখা যেহেতু পি এবং কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়েছে, বিধায় আমরা লিখতে পারবো বিপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু সি কিউ না? এটাই তো লিখতে পারবো। তাহলে লেখ বিসি বাহু পি ও কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়েছে বলে। আবার বলছি, বিসি বাহু কিউ বিন্দুতে সমান 3টে অংশ বিভক্ত হয়েছে বলে বিপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউ সি না? ঠিক আছে, বিপি ইজ ইকুয়াল টু পি কিউ ইজ ইকুয়াল টু কিউ সি। সবাই বুঝছো এটা? ওকে, দেখো এখন আমরা সেই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে আবার যাচ্ছি। ওই বললাম অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অতি গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। খেয়াল করো, এখানে এই যে আমি লাল কালিতে দেখো মার্ক করতেছি, এটা কি ত্রিভুজ? এ বি কিউ ত্রিভুজ। লাল কালিতে মার্ক করলাম যতটুকু, দেখতে পারছ? এ বি কিউ ত্রিভুজ। এ বি কিউ ত্রিভুজ যেহেতু, সেই ত্রিভুজের বি কিউ বাহুর মধ্যবিন্দু কে? পি। পি যখন বি কিউ বাহুর মধ্যবিন্দু, তাহলে এপি কে হবে? মধ্যমা হবে। ওই ত্রিভুজের কি হবে? মধ্যমা। বুঝতে পারছ? আবার বলছি, এ বি কিউ এর পি হলো বি কিউ বাহুর মধ্যবিন্দু, দ্যাট ইজ হোয়াই এপি মধ্যমা। এপি মধ্যমা। যখন মধ্যমা হবে তখন তো আমরা এই এপি কিউ ত্রিভুজে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। আমরা সেইভাবেই দেখো লিখছি, ত্রিভুজ এ বি কিউ এ পি বি কিউ এর মধ্যবিন্দু বলে এপি মধ্যমা। এপি মধ্যমা। ওকে, অতএব অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দেখো, মধ্যম হলো এপি, তাহলে মধ্যমার হলো এ বিন্দুগামী। তাহলে এ বিন্দুগামী বাহুকে কে? একটা এ বি আর একটা এ কিউ। রিপিট, এ বি আর একটা এ কিউ। কি লিখলাম? তাহলে এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার ইকুয়াল টু এ বি কিউ ত্রিভুজের বিপরীত বাহু হলো যে এটা, আরেকটা বাহু হলো বি কিউ, তার অর্ধেক হয় বিপি না হয় পি কিউ। আবার বলছি, হয় বিপি না হয় পি কিউ। তাহলে আমরা কত নিব? 2 অফ পি কিউ, অর্ধেক নিলাম যে পি কিউ, আর মধ্যমাকে এপি। তাহলে পি কিউ স্কোয়ার যোগ এপি স্কোয়ার। লিখছো সবাই? সবার লেখা কি হলো কি না? হ্যাঁ, প্রমাণের মধ্যে আছে এটা 4 পি কিউ স্কোয়ার, রাইট। শাহরিয়ার রহমান শান্ত বলছে, গুড। 4 পি কিউ স্কোয়ার, রাইট, বইয়ের মধ্যে আছে দেখো। তাহলে কি হলো? 2 পি কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ক্লিয়ার? ইকুয়েশন 1। আবার দেখো, আমি আবার কালো কালির কলম দিয়ে আবার মোটা করে একটা ত্রিভুজ মার্ক করতেছি। খেয়াল করো, এটা কি ত্রিভুজ?
এটা কি ত্রিভুজ? এপিসি ত্রিভুজ। কি ত্রিভুজ? এপিসি ত্রিভুজের পিসি বাহুর মধ্যবিন্দু কে? কিউ। তাহলে এ কিউ মধ্যমা। তাহলে কি হবে? এ কিউ মধ্যমা। ওই যে একইভাবে লেখো ত্রিভুজ এপিসি এ কিউ পিসি এর মধ্যবিন্দু বলে কে মধ্যমা হবে? এ কিউ মধ্যমা। এ কিউ মধ্যমা। ওকে, তাহলে এই যে আমরা কালো কালিতে মোটা করে যে ত্রিভুজটা বানালাম, এইটার বাহু একটা হলো এ বিন্দুগামী মধ্যমা ছিল কিউ, তার ওই এ বিন্দুগামী বাহু একটা এপি আর একটা এসি। তাহলে এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু অফ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে অপর বাহু ছিল পিসি, পিসি এর অর্ধেককে পি কিউ। তাহলে পি কিউ স্কোয়ার যোগ মধ্যমাকে এ কিউ স্কোয়ার, ইকুয়েশন 2। সবার লেখা শেষ? বুঝতে পারছো কিনা সবাই? দেন আমরা 1 এবং 2 নং সমীকরণ যোগ করব। 1 যোগ 2 এবি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। দেখো বাম পাশে 1 নং সমীকরণের বাম পাশে আছে এইটুক, 2 নং সমীকরণের বাম পাশে আছে এইটুক। তাহলে যোগ করলে যে আমরা এইটুক পেলাম, ইকুয়াল টু ডান পাশে খেয়াল করো, এটার ডান পাশে কি আছে? 2 পি কিউ স্কোয়ার 2 এপি স্কোয়ার, 2 পি কিউ স্কোয়ার 2 এপি স্কোয়ার। আর এখানে কি আছে? 2 পি কিউ স্কোয়ার প্লাস 2 এ কিউ স্কোয়ার। একবারে লিখে ফেললে ওইভাবে 2 পি কিউ স্কোয়ার প্লাস 2 এপি স্কোয়ার প্লাস 2 পি কিউ স্কোয়ার প্লাস 2 এ কিউ স্কোয়ার। লিখছো সবাই? আমরা কিন্তু শেষ প্রান্তে চলে আসছি এটার। আরে 10ম শ্রেণীর অনেক ওয়াচিং, কি ব্যাপার, পারো না এগুলো? সবার কমপ্লিট কিনা? দেন এবি স্কোয়ার, দেখো আমার প্রমাণের মধ্যে বাম পাশে আছে এবি স্কোয়ার আর এসি স্কোয়ার, ইকুয়াল টু 2 এপি স্কোয়ার 2 এ কিউ স্কোয়ার প্লাস 4 পি কিউ স্কোয়ার। একটু খেয়াল করো, 2 এপি স্কোয়ার এই যে লিখলাম, 2 এ কিউ স্কোয়ার এই যে লিখলাম, আর 2 পি কিউ স্কোয়ার আর 2 পি কিউ স্কোয়ারের কত হলো? 4 পি কিউ স্কোয়ার। আর বাম পাশে দেখো যে এই জায়গাটুকু কিন্তু আমি লিখি নাই, না সরি, এই যে এপি স্কোয়ার আর এ কিউ স্কোয়ার লিখি নাই। কি লিখি নাই? এপি স্কোয়ার আর এ কিউ স্কোয়ার। এটা ডান পাশে আমরা সাইড চেঞ্জ করে ফেলি। সাইড চেঞ্জ করলে কি হচ্ছে? এপি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। সাইড চেঞ্জ করলাম, তাহলে কি রয়ে গেল? অতএব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এপি স্কোয়ার থেকে একটা এপি স্কোয়ার চলে গেলে কয়টা থাকলো? অনলি এপি স্কোয়ার। 2 এ কিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার, অনলি এ কিউ স্কোয়ার, আর প্লাস 4 পি কিউ স্কোয়ার। দেখো আমার প্রমাণ সম্পন্ন হলো কিনা? কি শান্ত বুঝছ? 4 পি কিউ স্কোয়ার কীভাবে আসলো?
সবার কমপ্লিট কিনা দেখো, লেখা শেষ কিনা দেখো। অঙ্কন বুমিং বলছো, বুঝছো সবাই না? ফাইন। আর একটা এক্সট্রা আছে, পরে আমি সিকিউ লিখে দিব। সিকিউগুলো তোমরা এই যে এক্সট্রাগুলো করলাম, উপবাজ্য যে দুইটা আছে সেগুলোর আদলে সব করতে হবে। আমরা নেক্সট এক্সট্রায় যাচ্ছি। তারপরেও যারা লেখা শেষ হয় না তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে পরে কাজ করবে। ওকে? জি স্যার, পানির মতো। কে বলছে? জুমুর ইসলাম। ইয়েস স্যার। হ্যাঁ, পানি হবে, মনোযোগী থাকতে হবে, আদারওয়াইজ পানি হবে না, আদারওয়াইজ পাথর হয়ে যাবে। ওকে, ফিনিশ স্যার। ওকে, আমরা আরেকটা গেলাম। এখন আমরা যাচ্ছি 6 নম্বর। 6 দেখো, 6 কি বলছে? ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল এসি, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। এটা এবি সমান কি? এসি। এরপরে বলছি কি, এইটার বিসি এর উপরস্থ পি যে কোনো বিন্দু, আমরা বি বিন্দু নিলাম যে এই জায়গায়, ওই যে আগের মতো এ কমা পি যোগ করলাম। তাহলে বিশেষ নির্বাচন লেখবা কেমন করে? ত্রিভুজ এবিসি এর, দেখো 6 নাম্বার স্টার্ট করছো কিনা সবাই? চিত্র এঁকেছ? চিত্র এঁকেছো কিনা? তাহলে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি এবং পি বিসি এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। হ্যাঁ, দেখো এটা কিভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি এবং পি বিসি এর উপরস্থ একটা বিন্দু, এ কমা পি যোগ করে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। ক্লিয়ার সবার কাছে? বিশেষ নির্বাচন এইভাবে লিখবে। এখানে একটা অঙ্কন আছে, এ থেকে বিসি এর উপর এডি লম্ব টানবো আমরা। এ হতে বিসি এর উপর এডি লম্ব টানি। এঁকেছ? প্রমাণ। ওকে, টানলাম লম্ব। প্রমাণ দেখো, ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি এবং এডি লম্ব বিসি, ঠিক কিনা? এটা দেওয়া আছে, এটা এঁকে নিলাম। এবি সমান এসি দেওয়া আছে, এডি লম্ব বিসি এঁকে নিলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি সমান কি হবে? সিডি হবে। অতএব বিডি ইকুয়াল টু সিডি। অতএব বিডি ইকুয়াল টু কি হবে? সিডি। কোনো অসুবিধা আছে? দেখো কোনো অসুবিধা আছে কিনা?
অঙ্কন বলছে আমি আঁকছি, এখন কন্টিনিউয়াস টেন্স নাকি পাস্ট টেন্স? আমি আঁকছি, এঁকেছি, এখনো আঁকতে আছো, তাড়াতাড়ি আঁকো। ওকে, দেখো তোমরা এই চিত্রের বাম পাশে একটু খেয়াল করো, দুইটা সমকোণী ত্রিভুজ আছে এখানে। একটা হলো এ বি ডি সমকোণী ত্রিভুজ, আর একটা হলো এ পি ডি সমকোণী ত্রিভুজ। রিপিট করলাম, দেখো এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, আর একটা কি সমকোণী ত্রিভুজ? এপিডি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি ডি এ কোণ এডিবি ইকুয়াল 90 ডিগ্রি এবং এবি অতিভুজ, এবি কি অতিভুজ, এবি অতিভুজ। এবি অতিভুজ। অতএব এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য তার বলার অপেক্ষা থাকে না, কেউ বোঝো নাই আমার বিশ্বাস সবাই বুঝছো এটা। এই যে অতিভুজ এবি যেহেতু, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আবার ওই যে আগের মতোই আরেকটা সমকোণী ত্রিভুজ ছিল কি এপিডি। কি সমকোণী ত্রিভুজ ছিল? এপিডি। ত্রিভুজ এপিডি এ কোণ এডিপি ইকুয়াল 90 ডিগ্রি এবং এপি অতিভুজ, এবি অতিভুজ। অতএব তাহলে অতিভুজ হলো এপি, এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। ইকুয়েশন 2 কি পিথাগোরাসের উপপাদ্যতে ক্লাসে কি একটা গল্প বলছিলাম না, মনে আছে? দেখো আমার প্রমাণের মধ্যে অবজার্ভ করো, এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ডান পাশে কি আছে আমরা পরে দেখি, বাম পাশে আছে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। তাহলে 1 নং সমীকরণের বাম পাশে এবি স্কোয়ার পেয়েছি, 2 নং সমীকরণের বাম পাশে এপি স্কোয়ার পেয়েছি। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং বাদ দিলেই তো হয়। এখন বলতে পারো স্যার কীভাবে বাদ দেবো? এবি তো এপির চেয়ে বড়, অবজার্ভ করো চিত্রে কি এবি কার চেয়ে বড়? এপি এর চেয়ে বড়, তাহলে এবি স্কোয়ার অবশ্যই এপি স্কোয়ারের চেয়ে বড়। তাহলে 1 বিয়োগ 2, দেন উই গেট এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল, দেখো এডি স্কোয়ার কাটা যাচ্ছে কিনা, না লিখি, আবার অনেকে নাও বুঝতে পারো। বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। ওকে, और এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। দেখো বাম পার্শ্ব কিন্তু ক্লিয়ার, আমাদের বাম পার্শ্ব মিলে গেছে। এখন ডান পার্শ্বটা মিলাতে হবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা? বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার, বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, বিডি প্লাস পিডি, বিডি মাইনাস পিডি। ওকে, ঠিক আছে, লিখছো এটা সবাই? আমরা কিন্তু শেষ প্রান্তে চলে আসছি। দেখো এখন বিডি প্লাস পিডি কোনো কিছুই হচ্ছে না। দেখো বিডি প্লাস পিডি, তাহলে বিডিকে আমরা সিডিতে কনভার্ট করতে পারি না? দেখো আমি লাল কালিতে লিখলাম সিডি প্লাস পিডি। কেন সিডি প্লাস পিডি? ওই যে আমরা আগেই শিখেছি, দেখো যে বিডি ইজ ইকুয়াল টু কত? বিডি ইকুয়াল টু
সিডি। তাহলে বিডি সমান সিডি বসাই দিলাম, আর পিডি রয়ে গেল, ইনটু রয়ে গেছে বিডি মাইনাস পিডি। চিত্রের দিকে তাকাও, বিডি মাইনাস পিডি, এই যে বিডি হলো এটুক, পিডি হলো যেটুক, তাহলে বাদ দিলে কতটুক থাকলো? বিপি থাকলো না, ইনটু বিপি ইকুয়াল টু সিডি আর পিডি এ কি হয় দেখো, সিডি যোগ পিডি, রিপিট, পিডি প্লাস সিডি কি হলো? পিসি। কি হলো? পিসি। তাহলে পিসি ইনটু বিপি, অতএব আবার ওইটা আমরা লিখলাম এবি স্কোয়ার প্লাস মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু, এই বিপিটাকে আগে লিখলাম, পিসিটাকে পরে লিখলাম, কেননা প্রমাণে আমাদের এই ফর্মে দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। কি ছাত্রছাত্রীরা বুঝতে পারছো সবাই? দেখো আমি আবার এটা ধরে নিলাম, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে পরবর্তীতে বুঝতে অসুবিধা হলেও পরে লিখতে পারো। লেখা শেষ, বুঝতে পারছো সবাই না? ফাইন। লেখা শেষ, তাহলে তো আমাদের এক্সট্রাও এখানে শেষ। আমি এখন তোমাদের সিকিউ দেখাবো, সিকিউগুলো তোমরা হোমওয়ার্ক করে রাখবে, যে সমস্ত কাজ আমি করাইলাম এইটার আলোকেই সবগুলো। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের যে প্রয়োগগুলো আছে, যেমন স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, দ্যাট মিন্স উপপাদ্য 3, এবং আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, দ্যাট ইজ উপপাদ্য 4, উপপাদ্য 5 তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এই 3টা উপপাদ্য প্রয়োগ করেই আর এক্সট্রাগুলোর সাহায্যে আমি যে সিকিউগুলো দিব সেগুলা সহজেই করতে পারবে। তোমাদের আরেকটা জিনিস আমি জানিয়েছি, আমার সিকিউতে আরেকটা জিনিস পাবে, সেটা হলো বলা হয়েছে না ত্রিভুজের মধ্যমাসমূহ পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আবার বলছি, মধ্যমাসমূহ ত্রিভুজের মধ্যমাসমূহকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? 2:1 অনুপাতে। কারা? মধ্যমাসমূহ। তোমরা লিখবে আমরা জানি ত্রিভুজের মধ্যমাসমূহ পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই তত্ত্বেরও প্রয়োগ আমার সিকিউতে থাকবে। এখন সিকিউগুলো আমি লিখছি আমি, তোমাদের একটা স্টিলভাবে রাখি, তোমরা সেখান থেকে উঠিয়ে নাও। দেখো দেখা যাচ্ছে কিনা, দেখা যাওয়ার তো কথা। দেখো সিকিউ 1, এটা হলো সিকিউ 1, পর একটা সিকিউ 2, দেখা যাচ্ছে? লিখে নাও, আমি ওয়েট করছি। সিকিউ 2টা লিখো। সিকিউ 2টা লেখো, সৃজনশীল প্রশ্ন লিখে নাও। আর নেক্সট ক্লাস কিসের উপর নিলে ভালো হয়? জেনারেল ম্যাথের কি অবস্থা তোমাদের? হায়ার ম্যাথের ত্রিকোণমিতি তো হয়েছিল নাকি 8.2? হ্যাঁ লিখে নাও, সিকিউ লিখে নাও তার সুন্দর করে, তাড়াতাড়ি। 2টা সিকিউ কিন্তু আমি দিয়েছি এখানে, 2টা সিকিউ লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এগুলো। খালি শিখে লিখছে দেখা যায় স্যার, খালি দেখা গেলে হবে? লিখতে হবে, লিখে ফেলো। নাকি স্ক্রিনশট নিয়ে নিচ্ছ?
কি স্ক্রিনশট নেওয়া যায় না? দেখো ছাত্রছাত্রী স্ক্রিনশট নেওয়া যায় কিনা দেখো। আর না নেওয়া গেলে লিখে ফেলো। উষা বলছে লেখা শেষ। হ্যাঁ, লিখতে তো বেশি সময় লাগার কথা না। হ্যাঁ, ঝুমুর বলছে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি হয় নাই, তাহলে তো হায়ার ম্যাথের ত্রিকোণমিতির ক্লাসে নিতে হবে নেক্সট ক্লাসে। স্ক্রিনশট দিছি স্যার, কি অঙ্কন ভূমি স্যার কষ্ট করে না লিখে স্ক্রিনশটে নিছি। খালি ফাঁকিবাজি, লিখলে তো জিনিসটা তোমার মাথায় থাকতো, স্ক্রিনশট দিলে আবার তোমার ডিলিটও হয়ে যেতে পারে মোবাইল থেকে। তাহলে এই সিকিউ দুটো সুন্দর করে করে রাখবে। দেখো আমি একটু হেল্প করি তোমাদের। একের ক, ওই যে এ কিউ ইকুয়াল টু 4 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। এ কিউ সি কোন কত ডিগ্রি দেওয়া আছে? 120 ডিগ্রি। তাহলে এ কিউ পি হবে 60 ডিগ্রি। আমি একটা জাস্ট ক্লু দিলাম তোমাদের। ও, মহিমা আক্তার 8.2 হয়েছে ট্রিগোনোমিতির, ও 8.1 হয়নি। ও ঠিক আছে স্যার, কম্পিউটার না মোবাইলে? বেটা মোবাইলে, এটা মোবাইল থেকে করছি, ঠিক আছে না? তাহলে ত্রিকোণমিতির ক্লাস কবে নিবে? করবে আগামীকাল করবে নাকি পরের দিন? উচ্চতর গণিত 8.1 এই ক্লাসটা আগামী দিন করবে না পরের দিন করবে? তাড়াতাড়ি জানাও, আমি সেই মোতাবেক সময় দেই। 8.2 শেষ হয়ে গেছে, 8.1 হলেই হবে। কালকে না বা রাজাপুরি? কালকে কখন? 2টায় না 3টায়? 2টায় হলেই তো ভালো হয়, 3টা বেশি দেরি হয়ে যায়। আগামীকাল, সবাই আগামীকালই বলতেছে। পরের দিন স্যার, তাহসিন আবার বলছে পরের দিন। 29 এপ্রিল, আজকে তো 28 এপ্রিল, কালকে 29 এপ্রিল। আগামীকাল, ওকে। আগামীকাল ঠিক কটায়? 2টায় নাকি? 2টায় ভালো হয় না 3টায় ভালো হয়? তাড়াতাড়ি জানাও। আগামীকাল 2টায় না 3টায়? ওকে, আগামীকাল 3টাই হবে, একই সময়। তাহলে আমি রিপিট করলাম, আগামীকাল 3টায় উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশের 8.1 উপর আমরা ক্লাস নিব। ওকে, আগামীকাল 3টায় ত্রিকোণমিতি 8.1। ক্যালকুলেটর লাগবে কিন্তু, ক্যালকুলেটর সহ থাকবে সাথে। ক্যালকুলেটর, বই, খাতা, কলমও রেখো সাথে। এই বেটা নিধি 2টায় বলছে, এখন আর 2টার কথা বললে হবে না, 3টায় ক্লাস হবে। দ্যাট ইজ ফাইনাল। 3টার সময় হবে 8.1। না, রায় আর 2টায় আর হচ্ছে না, আমরা 3টায় ঘোষণা দিয়ে ফেলছি, যেটা হচ্ছে সেটাই। 3টায় ক্লাস হবে।
তাহলে প্রয়োজনীয় উপকরণ কি আগামী ক্লাসে? বই, খাতা, কলম এবং ক্যালকুলেটর। ওকে, আমরা কালকে এটার উপর ক্লাস নিব ইনশাল্লাহ। আমরা সবাই ভালো থাকি, আল্লাহ আমাদের সবাই ভালো রাখুক। আর এই করোনার থেকেও আমরা আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি, যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমরা সবাই এই শেষ হওয়ার সাথে সাথে শ্রেণীকক্ষে যোগদান করতে পারি সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।